১৯৯৫ সালের ২৩শে আগস্ট দিবাগত রাত ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাসে করে দিনাজপুরের ১০ মাইল মোড় এলাকায় নামে ইয়াসমিন আক্তার নামে এক কিশোরী। তার বয়স আনুমানিক ১৬ বছর। ইয়াসমিন আক্তার ঢাকার ধানমন্ডির একটি বাড়িতে গৃহপরিচার হিসেবে কাজ করতেন। ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি বাসে চড়েছিলেন তিনি। দিনাজপুরের ১০ মাইল মোড় এলাকায় একটি পানের দোকানের সামনে সেই কিশোরী অপেক্ষা করছিলেন দিনাজপুরগামী বাসের জন্য। সে সময় টহল পুলিশে একটি ভ্যান সেখানে হাজির হয়। স্থানীয় কয়েকজন ব্যক্তি মেয়েটিকে পরামর্শ দেয় যে পুলিশের গাড়িতে করে দিনাজপুর শহরে যেতে, কিন্তু পুলিশের ভ্যানে করে সেই কিশোরী দিনাজপুর শহরে যেতে রাজি ছিল না। তখন পুলিশ সদস্যরা বললেন এত রাতে সেখানে তার একা থাকা নিরাপদ নয়। পুলিশের সেই ভ্যানে ছিলেন একজন এসআই এবং ২ জন কনস্টেবল। শেষ পর্যন্ত খানিকটা অনিচ্ছা সত্ত্বেও কিশোরীটি পুলিশের ভ্যানে ওঠে। এরপর দিন সকালে মেয়েটির মৃতদেহ পাওয়া যায় গোবিন্দপুর নামক জায়গায়। আসলে কি ঘটেছিল সেদিন, কি বা ঘটেছিল মেয়েটির সাথে, চলুন সম্পূর্ণ ভিডিও দেখে আসি। ধর্ষণের শিকার দিনাজপুরের কিশোরী ইয়াসমিনের কথা কি মনে আছে সবার? দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে ধর্ষণের পর হত্যার ২৬ বছর। ইয়াসমিন ট্র্যাজেডি দিবস আজ ২৫ বছর আগে। আজ ২৪শে আগস্ট ইয়াসমিন ট্র্যাজেডি দিবস। ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ইয়াসমিন প্রায় ২৫ বছর আগে পুলিশের ধর্ষণের শিকার ও পরে নির্মমভাবে খুন হন দিনাজপুরের কিশোরী ইয়াসমিন। দিনাজপুর শহরের রামনগর এলাকার রিকশা চালক মৃত এমাজউদ্দিন ও শরীফা বেগমের একমাত্র কন্যা ইয়াসমিন আক্তার শহরের লালবাগ কোহিনুর স্কুলে ৫ম শ্রেণীতে পড়ত সে। বাবা মারা যাওয়ার পর লেখাপড়া বন্ধ হয়ে যায় কিশোরী ইয়াসমিনের। সংসারের অভাবের তাড়নায় সে মাত্র ১২ বছর বয়সে ১৯৯২ সালে গৃহ পরিচারিকার কাজ করতে ঢাকায় যায়। ঢাকার ধানমন্ডির একটি বাসায় গৃহ পরিচারিকার কাজ করত সে। যে বাসায় ইয়াসমিন গৃহ পরিচারিকার কাজ করত সেই বাসার মালিকের বাড়িও দিনাজপুরে। টানা ৩ বছরে একবারও দিনাজপুরে মায়ের কাছে আসা হয়নি ইয়াসমিনের। তাই বাড়িতে আসার জন্য, বিশেষ করে মাকে দেখার জন্য ভীষণ উতলা ছিল সে। যেই বাসায় কাজ করতেন সেই বাসার মালিক তাকে দুর্গাপূজার ছুটিতে যাওয়ার কথা বলেন, কিন্তু বাড়ি যাওয়ার জন্য উতলা ইয়াসমিন সে বাক্যে সান্ত্বনা পায়নি। সম্ভবত এই কারণে সে ওই বছরের ২৩শে আগস্ট ওই পরিবারের ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে কাউকে কিছু না জানিয়ে একাই দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সে ওঠে পড়ে দিনাজপুর ঠাকুরগাঁওগামী একটি নৈশ কোচে। ১৯৯৫ সালে ২৪শে আগস্ট ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নৈশ কোচ থেকে রাত ৩টার দিকে দিনাজপুরের ১০ মাইল মোড়ে নামে ইয়াসমিন। কোচের সুপারভাইজার ১০ মাইল মোড়ে পান দোকানি জাবেদ আলী ও ওসমান গনি রহিম সহ স্থানীয় ব্যক্তিদের কাছে কিশোরী ইয়াসমিনকে দিয়ে সকাল হলে মেয়েটিকে দিনাজপুর শহরগামী যে কোনো গাড়িতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই দিনাজপুর কোতোয়ালি থানার টহল পুলিশের একটি পিকআপ ভ্যান সেখানে আসে। তারা মেয়েটির পরিচয় জানতে চায়। এক পর্যায়ে শহরের রামনগর এলাকায় বাড়িতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইয়াসমিনকে পিকআপে তুলে নেয়। এরপর পুলিশের টহল ভ্যানটি ১০ মাইলের কাছে সাধারণ আদিবাসী প্রাথমিক স্কুলের সামনে এসে থামে। এ সময় পুলিশ সদস্যরা ইয়াসমিনকে স্কুলের মধ্যে নিয়ে পাল্লাক্রমে ধর্ষণের পর হত্যা করে। পরে তারা ইয়াসমিনের লাশ দিনাজপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে রানীগঞ্জ এলাকার একটি বাড়ির সামনে ফেলে চলে যান। অনেক খোঁজাখুঁজির পরে ইয়াসমিনের কোনো হদিশ পাওয়া যায় না। পরের দিন সকালে ইয়াসমিনের লাশ মেলে। ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয় পুলিশ হেফাজতে ধর্ষণ শেষে খুন হয়েছিল দিনাজপুরের কিশোরী ইয়াসমিন। পুলিশের এই পৈশাচিক ঘটনার দিনাজপুরবাসীর মধ্যে জানাজানি হলে তারা ক্ষোভে ফেটে পড়ে। হাজারো বিক্ষুব্ধ জনতা শহরে প্রতিবাদী মিছিল বের করে, দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ বিষয়টি সামাল দেওয়ার জন্য একজন অজ্ঞাত পরিচয়ের যুবতীর লাশ উদ্ধার মর্মে ঘটনা সাজিয়ে থানায় একটি ইউটি মামলা ফাইল করে। পরে লাশের তড়িঘড়ি ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে বালুবাড়ির শেখ জাহাঙ্গীর কবরস্থানে তাকে দাফন করা হয়। ২৫শে আগস্টের আগের দিনের ঘটনার পর পুলিশ প্রকৃত ঘটনার ধামাচাপা দেওয়া ও অন্য খাতে সরিয়ে নেওয়ার জন্য যে রহস্য আচরণ করে আসছিল তার অংশ হিসেবে নিহত ইয়াসমিনকে
পতিতা বানু বানানোর চক্রান্ত চালায়। একজন পরিচিত বালিকাকে অজ্ঞাত পরিচয় ও পতিতা বানানো, তাকে সর্বসমক্ষে বেআব্রু করা, গোসল ও জানাজা ছাড়া লাশ দাফন করা, সেই কবরে পাহারার ব্যবস্থা নেওয়া, বানুকে মেরে কবরের লাশ বদলের পায়তারা ইত্যাদি বিষয়টি সম্পর্কিত পুলিশ ও প্রশাসনের রহস্যময় আচরণ জনমনের কৌতূহল ও বিক্ষোভ শতগুণ জাগিয়ে তোলে। এক পর্যায়ে 26শে আগস্ট স্থানীয় জনতার কর্তৃক রামনগর মোড়ে বৈঠক আহ্বান করে প্রচারণা চালানোর সময় কোতোয়ালি থানা এলাকায় মাইক ভেঙে দেয় পুলিশ। এই ঘটনায় আশপাশের এলাকার লোকজন সংগঠিত হয়। সন্ধ্যার পর রামনগর মোড়ে ইয়াসমিনের গায়েবী জানাজা শেষে বিচারের দাবিতে নানা প্রতিবাদ করতে থাকেন। এ খবর ছড়িয়ে গেলে ক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দিনাজপুর। বিভিন্ন সরকারি অফিস ভাঙচুর চালিয়ে তছনছ করা হয়। দিনাজপুর শহরে কাস্টমস গুদামে মালামাল লুট করে আগুন লাগিয়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসেও আক্রমণ করা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দিনাজপুর শহরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিডিআর মোতায়েন করা হয়। পরিস্থিতি সামাল দিতে দিনাজপুর শহরে কারফিউ জারি করা হয়, কিন্তু এই কারফিউকে আমলে নেয়নি সাধারণ মানুষ। কারফিউ উপেক্ষা করে বিভিন্ন জায়গায় মানুষ রাস্তায় নেমে আসে। এক পর্যায়ে ঘটনার 2 দিন পরে এলাকাবাসী কোতোয়ালি থানায় আক্রমণ করে সারা রাত থানা অবরুদ্ধ করে রাখে। সে সময় কোনো পুলিশ সদস্য থানা থেকে বের হতে পারেনি। পরের দিন দিনাজপুর শহরে শত শত মানুষ বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় কয়েকটি জায়গায় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভের মাত্রা এতটাই তীব্র হয়েছিল যে পুলিশ মিছিলকারীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে এবং তাতে 7 জন নিহত হয়। নিহত ইয়াসমিন আক্তারের গায়েবানা জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। সাধারণ মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে দিনাজপুরের প্রশাসন কার্যরত অচল হয়ে পড়েছিল। পুলিশের প্রতি মানুষের ক্ষোভ এতটাই চরমে উঠে যায় যে পুলিশ সদস্যরা রীতিমতো লোকচক্ষুর অন্তরালে চলে যায়। 1995 সালের 29শে আগস্ট দিনাজপুর থেকে ভোরের কাগজ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সে প্রতিবেদনে পুলিশের প্রতি সাধারণ মানুষের ক্ষোভকে বর্ণনা করা হয় এইভাবে: গোটা শহরটাই যেন প্রেতপুরী, সব পুলিশ কোথায় যেন গা ঢাকা দিয়েছে। আজ শহরে একটি রিকশায় কিছু আসবাবপত্র পরিবহন করতে দেখলে এক পথচারী জানতে চায় এসব কার মাল। রিকশা চালক উত্তর দেয়, এগুলো পুলিশের না, শহরবাসী আর পুলিশকে বাসা ভাড়া দিবে না। অভিযোগ ওঠে, তথ্য গোপনের জন্য পুলিশের গুলিতে নিহত কয়েকজনকে দ্রুত কবর দেওয়া হয়। নিহতদের রক্তমাখা জামা এবং মরদেহ শহরের একটি কবরস্থানে রয়েছে বলে খোঁজ পায় এলাকাবাসী। সেখানে মরদেহ দেখে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ আরও ফুঁসে ওঠে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ সামাল দিতে দিনাজপুর জেলা পুলিশ সুপারকে বদলি করা হয়। একই সাথে দিনাজপুর জেলা থেকে 105 জন পুলিশ কর্মকর্তা এবং সদস্যকে বদলি করে অন্য জেলায় নেওয়া হয়। তবে সে সময় সরকারের তরফ থেকে একটি প্রেস নোট প্রচার করে পুলিশ সদস্যদের রক্ষা করার চেষ্টা করা হয়। উল্টো ঘটনার দায় নিহত ইয়াসমিন আক্তারের উপর চাপিয়ে দেওয়া হয়। প্রেস নোটের ভাষ্য ছিল, উপস্থিত লোকজনের অনুরোধে পুলিশ মেয়েটিকে দিনাজপুর শহর পৌঁছানোর জন্য গাড়িতে উঠিয়ে নেয়। দিনাজপুর আসার পথে মেয়েটি হঠাৎ করে গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যায় এবং জখম প্রাপ্ত হয়। পুলিশ গাড়ি থামিয়ে মেয়েটিকে উঠায়। দিনাজপুরে নেওয়ার পথে মেয়েটি মারা যায়। তখন পুলিশ দিনাজপুর শহর থেকে 7 কিলোমিটার দূরে ব্র্যাক অফিস রাস্তার পাশে মৃতদেহ রেখে থানায় গিয়ে খবর দেয়। মানুষের ক্ষোভ থেকে নিজেদের দূরে রাখতে দিনাজপুরের তৎকালীন জেলা প্রশাসক এবং থানা নির্বাহী কর্মকর্তা সহ বেশ কিছু কর্মকর্তা শহরে প্রকাশ্যে আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটানা 38 ঘন্টা কারফিউ জারি করা হয়, কিন্তু তাতে বিক্ষুব্ধ জনতা দমে যায়নি। এক পর্যায়ে অভিযুক্ত 3 জন পুলিশ সদস্যকে আটক করে রাখা হয়। পরিস্থিতি শান্ত করে প্রশাসনের তরফ থেকে শহরে মাইকিং করে জানানো হয়েছিল যে পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার 4 দিন পর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা দিনাজপুর সফরে যান। প্রবল বিক্ষোভের মুখে ঘটনার 5 দিন পর ময়না তদন্ত এবং সুরতহাল রিপোর্ট তৈরির জন্য ইয়াসমিনের মরদেহ কবর থেকে তোলা হয়। ময়না তদন্তের পর অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিচারের মাধ্যমে তারা আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল। ঘটনার 9 বছর পর অর্থাৎ 2004 সালে 3 জন পুলিশ সদস্যকে ফাঁসি দেওয়া হয়।